So welcome everybody to the session. So আজকে আমরা যে টপিক শুরু করব আগেই বললাম issues in working capital management. So there are some important aspects of working capital management. এই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট গুলি কি কি যাদের বই আছে সামনে দেখো 664 পেজে। একটা হলো টাইম, একটা হলো ইনভেস্টমেন্ট, একটা হলো ক্রিটিক্যালিটি অ্যান্ড গ্রোথ। স্যার আপনি এগুলো কোথা থেকে পাচ্ছেন? পেজ নাম্বার বলে দিলাম, আবার বললো কোথা থেকে পাচ্ছেন মানে 664 পেজ নাম্বার বললাম না স্যার ডিটারমিনেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল এটা তো মিলাচ্ছে, কিন্তু তারপর হচ্ছে যেগুলা যে নেচার অফ বিজনেস, মার্কেট এন্ড ডিমান্ড কন্ডিশনস, তুমি স্যার এগুলো এসে 664 পড়ছে। পেজে যাও, 664 664 পেজ। স্যার ইস্যুস ইন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো এর মধ্যেই তো ও আচ্ছা আচ্ছা, এই টপিকটা, হ্যাঁ স্যার বুঝতে পারছি। পেজ নাম্বার বললে তুমি বললাম, এরপর খুঁজে পাচ্ছি না। So there স্যার বইটা খোলা are many হয়নি তো aspect of এজন্য। working capital management. aspect গুলি কি কি? টাইম একটা aspect, ইনভেস্টমেন্ট একটা aspect, ক্রিটিক্যালিটি and গ্রোথ, এই চারটা aspect-এর কথা আমরা ডিসকাস করব। Time aspect bolte we need to manage the working capital, and it is time is required because we need to think about it, time investment আর কি। So how to manage it, সময় নিয়ে ভাবতে হবে, এর পিছনে অনেক সময় ব্যয় করতে হবে। তো এটা এমন না যে আমরা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তো আমরা প্ল্যান করি আর না করি, পকেটে কিছু টাকা থাকলেই আমাদের দিন চলে যাবে। বাট ইন কেস অফ বিজনেস আমাদের we need to invest our time and money to manage the working capital. সেজন্যই আমরা বললাম যে টাইম ইজ এ ফ্যাক্টর, বা টাইম ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যে এর পেছনে সময় ব্যয় করতে হবে। and in some big firm or large firm there are some managers যারা এই বিষয়গুলি নিয়ে ডিল করেন, স্পেসিফিক দায়িত্বই থাকে, তারা ওয়ার্কিং ক্যাপিটাল বিষয়গুলি ভাববেন, প্ল্যান করবেন এবং সেই অনুযায়ী বাস্তবায়ন হবে। তার মানে টাইম ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেন উই টক অ্যাবাউট দ্য ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট তার মানে যে পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের রিকোয়ারমেন্ট, সো সেইটাই হলো ইনভেস্টমেন্ট। ফাইন্যান্স কোত্থেকে করব এবং কি পরিমাণ ইনভেস্ট করব। আমরা জানি ফাইন্যান্সিং আর রেজিং ফান্ড, so this is the first activities, and secondly we are going for investment. কিন্তু in case of প্ল্যানের ক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্ট প্ল্যানটি আগে করি, কারণ কি পরিমাণ আমাদের দরকার সেটা আগে জেনে দেন উই থিঙ্ক অ্যাবাউট ফাইন্যান্সিং। সো ইনভেস্টমেন্ট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। এখানে ইনভেস্টমেন্ট বলতে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল আর শর্ট টার্ম অ্যাসেট ইনভেস্টমেন্ট সেটাকে মিন করছি। তো শর্ট টার্ম অ্যাসেটে কি পরিমাণ আমরা ইনভেস্ট করব সেটা আগে প্ল্যান করতে হবে আমাদের। প্ল্যান করার পরে তারপরে আমরা যে টাকাটা এখন কোত্থেকে আসবে, দ্যাট মিনস দ্য ফাইন্যান্সিং ইস্যুস। ক্রিটিক্যালিটি আমরা আগেই বলেছিলাম, ইট ইজ ইম্পর্টেন্ট অর কনসিকুয়েন্স। ওয়ার্কিং ক্যাপিটালের সিগনিফিকেন্স, এই সিগনিফিকেন্স অনেক বড় ফার্মের ক্ষেত্রে একরকম এবং যেগুলি স্মল বিজনেস বা স্মল ফার্ম তাদের ক্ষেত্রে আরেক রকম। এবং স্পেশালি ইট ইজ ইম্পর্টেন্ট ফর স্মল ফার্ম, কারণ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট যদি স্মল ফার্মে ঠিক মতো না হয় সেক্ষেত্রে দেয়ার ইজ এ চান্স অফ বিং শাট ডাউন। তো এটি একটি রিস্ক রয়েছে, কারণ ছোটো ছোটো বিজনেসগুলি তাদের ওয়ার্কিং ক্যাপিটাল প্রপারলি ম্যানেজ করতে না পারলে, হ্যান্ডেল করতে না পারলে সেক্ষেত্রে অনেক বড় সমস্যায় পড়ে যায়। জন্য ক্রিটিক্যালিটি ইস্যুস ইজ দেয়ার। অ্যান্ড গ্রোথ ইউ নো, যে বিজনেসের আমাদের যে প্রফিট, এই প্রফিট প্রতি বছর যদি সেম থাকে তাহলে সেটাকে তো আমরা গ্রোথ বলি না। এবছর 1 লাখ টাকা প্রফিট এই মাসে, পরের মাসেও 1 লাখ, তারপরের মাসেও 1 লাখ, এটাকে আমরা গ্রোথ বলি না। তো
তাহলে গ্রোথ কোনটা? গ্রোথ হলো এই মাসে 1 লাখ টাকা প্রফিট করলাম, পরের মাসে 1,20,000, তারপরের মাসে 1.5 লাখ। তার মানে এই যে প্রফিটের ইনক্রিজিং ট্রেন্ড, ইটস ইন্ডিকেট দ্য গ্রোথ অফ দ্য বিজনেস। তা এখন এই গ্রোথ এনশিওর করার জন্য আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট প্রপারলি হতে হবে। কারণ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট প্রপারলি যদি না হয়, সেক্ষেত্রে এই গ্রোথ এনশিওর করাটা ডিফিকাল্ট হয়। কারণ প্রোডাকশন প্রসেস স্মুথলি চলতে হবে, সেলস ঠিকমতো হতে হবে, আর এই যাবতীয় কাজগুলি করার জন্যই তো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তাহলে 4 অ্যাসপেক্ট আমরা কি কি জানলাম? একটা হলো টাইম অ্যাসপেক্ট, সেকেন্ডলি ইনভেস্টমেন্ট অ্যাসপেক্ট, থার্ডলি ক্রিটিক্যালিটি, অ্যান্ড ফোর্থলি গ্রোথ। বুঝছো? এই শুনতে পাচ্ছ? স্যার ক্রিটিক্যালিটিটা আবার একটু বললে ভালো হয়। সকল ফার্মের জন্যই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইজ সিগনিফিক্যান্ট or important, and criticality aspect is there in case of small business. স্মল বিজনেসের ক্ষেত্রে এটি ক্রিটিক্যাল কেন? কারণ এই বিজনেসগুলি যদি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ ঠিক মতো না করতে পারে, সেক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার চান্স রয়েছে। কারণ একটা বড় বিজনেস, সে হয়তো ম্যানেজ করতে পারেনি ওয়ার্কিং ক্যাপিটাল, তারপরেও সে চলতে পারবে, কারণ সে তো অনেক বড় বিজনেস, লোন করে বিভিন্নভাবে ইট ইজ ইজি ফর দেম টু ম্যানেজ। এই যে মনে করো বাংলাদেশের পদ্মা ব্যাংক, তাদের হিউজ ক্রেডিট ক্যাশ ক্রাইসিস। এই যে ক্যাশ ক্রাইসিস, এখন এটা অনেক দিন ধরেই ঠিকমতো বেতন দিতে পারে না ডেপোজিটরদের, এমপ্লয়ীদের, আর ডেপোজিটরদের টাকা ফেরত দিতে পারে না। এই ক্রাইসিস ফর লং টাইম, মোর দেন 2 years। এখন ব্যাংক তো বন্ধ হয়ে যায়নি এখন। কেন যায়নি? বিকজ ইটস এ লার্জ কোম্পানি, অনেক বড় কোম্পানি। সামহাও লোন নিয়ে, গভর্নমেন্টের সহায়তায়, অন্যান্য ব্যাংক থেকে সাপোর্ট নিয়ে তারা চলছে, এখন বন্ধ তো হয়নি। বাট অনেক স্মল বিজনেস রয়েছে, মনে করো অনেক গার্মেন্টস, অনেক স্মল গার্মেন্টস, বড়গুলি না, অনেক ছোট ছোট যেগুলি সাব কন্ট্রাক্টে চলে, এরকমের অনেক বিজনেস বন্ধ হয়ে গেছে ইন করোনা প্যান্ডেমিক। ডিউ টু করোনা প্যান্ডেমিক, মেনি স্মল গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স হ্যাভ বিন শাট ডাউন। এটি তাদেরকে বন্ধ করতে হয়েছে। এই বন্ধ করতে হয়েছে বিকজ দে কুড নট ম্যানেজ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল, and others issues are there also. তো এটাই হলো ক্রিটিক্যালিটি অ্যাসপেক্টস, যে এটি সিগনিফিক্যান্ট ফর স্মল বিজনেস বা স্মল ফার্ম। It is important for every farm, but there is critical aspect for the small business, because if they cannot manage properly, there is chance of shutting down. বুঝছো? বুঝো জি নাই? স্যার, স্মল বিজনেস হলে সেটা হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার প্রবাবিলিটি আছে, যেহেতু তাদের বাজেট কম কিংবা হচ্ছে ক্যাপিটালটা কম। এই যে সেটাই ওই যে স্যার, এক্সাম্পল এটাই দিলাম, হচ্ছে অবস্টিকল। না, যে পদ্মা ব্যাংক তো অনেক বড় ব্যাংক, তাদের অনেক সমস্যা, টাকা নাই, তারপরও চলছে। কিন্তু অনেক ছোট ছোট গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, তারা তো চলতে পারেনি করোনা প্যান্ডেমিকের কারণে। এটাই হলো ক্রিটিক্যালিটি অ্যাসপেক্ট। সো এই 4টা অ্যাসপেক্ট আমাদের মনে রাখতে হবে, যে তোমাকে জিজ্ঞেস করা হয় যদি, টাইম, what are the 4 ইনভেস্টমেন্ট, aspects। ক্রিটিক্যালিজম আর হচ্ছে গ্রোথ। হুম, এটা জিজ্ঞেস করলে যাতে তুমি 1-2 লাইন করে বলতে পারো যে কোনটা কি, এইভাবে প্রিপারেশন নিতে হবে। Now we'll talk about the liquidity versus profitability. Liquidity versus profitability.
লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি। প্রথমে দেখব এই দুইটি বিষয় কি, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লিকুইডিটি এন্ড প্রফিটেবিলিটি এন্ড হাউ টু ম্যানেজ দ্য ব্যালেন্স। লিকুইডিটি বলতে কি বোঝায় এটা আমরা আগে থেকেই জানি, ইট ইজ দ্য অ্যাভেলেবিলিটি অফ ক্যাশ। প্রফিটেবিলিটি, it is the ability of the firm to make profit, that it indicates the efficiency, operating efficiency of the firm. And liquidity indicates the payment ability or how the firm can support its current liabilities. So এটাকে আমরা বলছি লিকুইডিটি পজিশন। লিকুইডিটি পজিশন থেকে জানা যায় যে কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ কেমন, তার শর্ট টার্ম যে লাইবিলিটিগুলি আছে সেগুলি পেমেন্ট করার মতো এনাফ ক্যাপাবিলিটি আছে কিনা, এটা হলো একটা দিক। সেকেন্ডলি, প্রফিটেবিলিটি বলতে কি বোঝায়, প্রফিট আর্ন করতে সে পারে কিনা, মানে অপারেটিং এফিসিয়েন্সি। ওকে, বুঝছো? জি স্যার। তো এখন এই দুইটার মধ্যে রিলেশন কি সেটা দেখব। লিকুইডিটি যদি কম থাকে বেশি থাকে, এর একটা ইম্প্যাক্ট থাকে বিজনেস অপারেশনসের উপর। কিভাবে? মনে করো ওই যে ব্যাংক, পদ্মা ব্যাংকের কথা বললাম, মানে লিকুইডিটি ক্রাইসিস তাদের, মানে ক্যাশ ক্রাইসিস, হাতে ক্যাশ নেই। ক্যাশ না থাকলে ইনভেস্টমেন্ট কিভাবে হবে, আর ইনভেস্টমেন্ট না হলে প্রফিট আর্ন কি হবে, কিভাবে হবে? তার মানে এটার সাথে এটার রিলেশন রয়েছে। তো যাদের ক্রাইসিস নাই, যারা স্মুথলি রান করছে, তাদের ক্ষেত্রে মনে করো কোনো একটা কোম্পানি, সে কি করলো, প্রফিট আর্ন বেশি করার জন্য বেশি বেশি ইনভেস্ট করলো। এখন বেশি ইনভেস্ট করলে তাদের কি হবে, যে হাতে ক্যাশ কিন্তু কমে যাবে, কারণ সব তো ইনভেস্ট করে ফেলছে। মানে ক্যাশ যদি কমে যায় তাহলে আলটিমেটলি কি হবে, ইনভেস্টমেন্টের পরিমাণ কমে যাবে। আর যদি বেশি ক্যাশ থাকে হাতে, ইনভেস্টমেন্টের পরিমাণ কমে যাবে। আর যদি ক্যাশ হাতে না থাকে, তার মানে কি, ইনভেস্টমেন্ট বেশি করলাম। তাহলে টোটাল 100 কোটি টাকা ক্যাপিটাল, ফর এক্সাম্পল 100 কোটি টাকা ক্যাপিটালের মধ্যে কি করলো তারা, যে 80 কোটি টাকা ইনভেস্ট করলো, তাহলে হাতে থাকলো কত, 20 কোটি। যদি 90 কোটি টাকা ইনভেস্ট করে, হাতে থাকলো 10 কোটি। এখন এই 10 কোটি টাকা দিয়ে লিকুইডিটি বা ক্যাশ দিয়ে চলবে কিনা 1 বছর, এটি একটা বিষয়। তো যদি না চলে তখন কি করবে, তাহলে হাতে বেশি ক্যাশ রাখি, তাহলে 20 কোটি টাকা রাখলাম আর 80 কোটি টাকা ইনভেস্ট করি, সেক্ষেত্রে আবার এই যে ইনভেস্টমেন্ট কমে গেল, তার মানে কি প্রফিট কমে যাবে। তার মানে when we are investing more, our liquidity amount will decrease, and while we'll hold more, যখন আমরা বেশি হোল্ড করব, ইনভেস্টমেন্ট উইল ডিক্রিজ। আর যদি ইনভেস্টমেন্ট কমাই, তাহলে হাতে বেশি থাকবে। তাহলে রিলেশনশিপটা হলো ইনভার্স। ইনভার্স মানে অপোজিট, মানে একটা বাড়লে আরেকটা কমবে, দুইটা একসাথে বাড়বে না। তুমি যদি হাতে ক্যাশ বেশি রাখো, তাহলে কি খরচ কমাতে হবে, আর যদি খরচ বাড়াও হাতে ক্যাশ কমে যাবে, বিষয়টি এরকম। তাহলে ইনভেস্টমেন্ট বেশি হলে রিটার্ন বেশি, তখন আবার তোমার হাতে ক্যাশ কমে যাবে। আবার হাতে ক্যাশ যদি বেশি রাখো, তাহলে ইনভেস্টমেন্ট কমে যাবে। যদি একটা বাড়লে একটা কমে। এখন প্রশ্ন হলো, লিকুইডিটিও দরকার আবার প্রফিটেবিলিটিও দরকার। লিকুইডিটি কেন দরকার? আগেই বলেছি, লিকুইডিটি মিনস দ্য অ্যাভেলেবিলিটি অফ ক্যাশ। তো ক্যাশ তো ফার্মের জন্য দরকার। সেকেন্ডলি, টু সাপোর্ট দ্য কারেন্ট লাইবিলিটিস, মানে যারা আমাদের কাছে টাকা পাবে ফার্মের কাছে, তাদেরকে অন টাইম পেমেন্ট করার জন্য উই নিড টু হ্যাভ দ্য ব্যালেন্স। তাহলে লিকুইডিটি দরকার আছে। আর সেকেন্ডলি, প্রফিটেবিলিটি কেন দরকার? প্রফিট না করলে ফার্ম চলবে কিভাবে?
আমার তো টার্গেটই থাকে হাউ ক্যান দ্য প্রফিট বি ম্যাক্সিমাইজড। তাহলে সেক্ষেত্রে এই দুইটাই দরকার। তাহলে এখন করণীয় কি? একটা করলে তো আরেকটা কমে যায়। তুমি যদি স্টাডি করো তাহলে তো জব করা যাবে না, পার্ট টাইম জব করলে আবার স্টাডি টাইম কমে যায়, দুইটা তো একটা করলে আরেকটা কমে যায়। তাহলে কি করণীয়? করণীয় হলো যে দুইটাই যেহেতু করতে হবে, মানে যাদের ক্ষেত্রে যে কোনটা কতটুকু সময় করবে সেটা হলো বিষয়। আচ্ছা, কেউ যদি 12 ঘন্টায় জব করে, এরপরে এসে আবার রেস্ট, ঘুম, খাওয়া দাওয়া, কিতাব পড়াশোনার টাইম থাকে না, তাহলে করণীয় কি? আবার দেখা যাবে না জব না করলে তো ইনকাম হবে না, পড়াশোনাই হবে না, অনেকের ক্ষেত্রে এরকম আছে। তাহলে ইনকামের জন্য তো কিছু একটা করতে হবে, আবার পড়াশোনাও করতে হবে। তাহলে করণীয়টা কি? করণীয় হলো দুইটার মধ্যে একটা ব্যালেন্স করা, যে আমি তাহলে মানে ইনকামের জন্য 6 ঘন্টা 4 ঘন্টা ইউজ করলাম, আর পড়াশোনার জন্য 4 ঘন্টা ইউজ করলাম, তাহলে বাকি সময় আমার থাকতেছে। যে 4 ঘন্টা 6 ঘন্টা অথবা 6 ঘন্টা 6 ঘন্টা, এই যে বিভিন্ন রেশিওতে ভাগ করে নিলাম, এটাই হলো প্ল্যান, এটাই হলো ব্যালেন্স। এখন কেউ মনে করতে পারে আমার তো 1 ঘন্টা পড়লেই এনাফ, তাহলে এদিকে পড়াশোনার জন্য 1 ঘন্টা সময় রাখি, আর বাকিটা আমি আর্নিং এর জন্য ইনভেস্ট করি। কেউ মনে করতে পারে 1 ঘন্টায় হয় না আমার, তাহলে আমার 3 ঘন্টা সময় রাখি হাতে এদিকে, আর বাকিটা আর্নিং এর জন্য রাখি। এই যে কত সময় রাখবো কোন কাজের জন্য, এটাই হলো মেকিং ব্যালেন্স। তো লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটির মধ্যে রিলেশনশিপটা এরকমই, যে একটা করলে আরেকটা করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে? দুইটাই দরকার। তাহলে উই নিড টু মেক ট্রেড অফ, এটাকে বলে ট্রেড অফ। ট্রেড অফ এটা কি? এটাই হলো মেকিং ব্যালেন্স বিটুইন টু সিনারিও। এখানে দুইটা সিনারিও বলতে একটা হলো লিকুইডিটি আর একটা হলো প্রফিটেবিলিটি। এই যে দুইটা সিনারিওর মধ্যে মেকিং ব্যালেন্স, দ্যাট ইজ দ্য ট্রেড অফ। স্যার একটু ইন্টারাপ্ট করলাম। স্যার আমার একটা পার্সেল আসছে স্যার, বাসায় কেউ নেই, আমি একটু 2 মিনিট যেয়ে আসতেছি। যাও, তুমি না বললেও কি আমি দেখতাম, যাও। স্যার তারপরে সো ওকে, থ্যাংক ইউ স্যার। এই যে ট্রেড অফ, তাহলে মেকিং ব্যালেন্স। ব্যালেন্সটা আমরা কি করব, কোনটা কতটুকু করব। তাহলে লিকুইডিটি বাড়লে প্রফিটেবিলিটি কমবে, প্রফিটেবিলিটি বাড়লে লিকুইডিটি কমবে। So there is an inverse relationship. So it is the financial manager who will decide how much liquidity we will maintain and what is the target level of profitability. So that is called trade off. OFF off. Trade off মানে হলো মেকিং ব্যালেন্স, দুইটার মধ্যে ব্যালেন্স করা। তো এখন এখানে আমাদের কি কি মাথায় রাখতে হবে? তাহলে লিকুইডিটি কাকে বলে, প্রফিটেবিলিটি কাকে বলে, দুইটার মধ্যে রিলেশনশিপ কেমন, এবং ট্রেড অফ কিভাবে করব, হাউ টু মেক ট্রেড অফ বিটুইন লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি। বুঝছো? জি স্যার। জি স্যার। লিমন শুনতে পাচ্ছ? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। তুমি কি বাইরে না বাসায়? স্যার আমি একটু বাইরে স্যার। জুন্নুরাইন, জুন্নুরাইন কোথায়? শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে সবাই ফয়সাল, ফয়সাল, ফয়সাল শুনতে পাচ্ছ?
ফয়সাল কি টিউশন নিতে চলে গেল নাকি আবার ক্লাসে অ্যাটেন্ড করে? তো কোনো রেসপন্স পাচ্ছি না। স্যার তাহলে হতে পারে স্যার ওয়াশরুমে গেছে, আপনার কথার মধ্যে ইন্টারাপ্ট হবে বিধায় বলে নাই। যাই হোক, সেটা হলে সমস্যা নাই, দুই এক মিনিটের জন্য যাওয়া, কিন্তু একেবারেই চলে গেলে তো বিপদ। তো আমরা নেক্সট টপিকে যাই এবার, লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটির পরে পলিসিস ফর ফাইন্যান্সিং কারেন্ট অ্যাসেট। পলিসিস ফর ফাইন্যান্সিং কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট ফাইন্যান্সিং পলিসিগুলি কি কি? আগে আমরা বলেছি যে ইনভেস্টমেন্ট প্ল্যান আগে করতে হবে, তারপরে সেকেন্ড ইস্যু আসবে আমাদের, এটা আমরা ফাইন্যান্সিং কিভাবে করব, কোত্থেকে করব, কিভাবে করব। তো এই কারণেই আমরা এবারে পলিসিগুলি দেখব। পলিসিগুলি কি কি? তিনটা পলিসি আছে দেখো। একটা হলো ম্যাচিং অ্যাপ্রোচ, একটা হলো কনজারভেটিভ অ্যাপ্রোচ, আর একটা হলো অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ। শুনছো? একটা হলো ম্যাচিং অ্যাপ্রোচ, একটা হলো কনজারভেটিভ অ্যাপ্রোচ, আর একটা হলো অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ। জি স্যার। এই তিনটে অ্যাপ্রোচ ইজ ফলোড বাই দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজার। এক একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার এক এক ধরনের অ্যাপ্রোচ ফলো করে, এবং এই তিনটা মানে যে কোনো একটা ফলো করে আর কি, তিনটে তো আর একসাথে করা যাবে না। কোনটা করবে সেটা ডিপেন্ড করবে ফাইন্যান্সিয়াল ম্যানেজারের স্টাইলের উপর, যে কোনটা সে করবে। তো এখন এগুলি কি আমরা একটু দেখি। কনজারভেটিভ অ্যাপ্রোচ। কনজারভেটিভ অ্যাপ্রোচটা কি? কনজারভেটিভ মানে কি বললে তো? স্যার রক্ষণশীল নাকি এমন কিছু? স্যার রক্ষণ সংকুচিত। রক্ষণশীল মানে কি? হুম, স্যার সংকুচিত এরকমও তো স্যার বুঝি। রক্ষণশীল, রক্ষণশীল অনেক সংকুচিত। কিছুতে বাধা নিষেধ রক্ষণশীল তো আছে। আরো অনেক কঠিন শব্দ বলে ফেললে, এটার মানেটা কি? স্যার মানে কোনো কাজের উপরে নিষেধাজ্ঞা বা বাধা কিছু টাইপের আছে। বাধা দিবে? আচ্ছা, স্যার নট ফ্রি, এটাই তো বোঝায়। রক্ষণশীলের তো দুই মানে স্যার রকমের সবকিছু অর্থ বেশি বেশি আছে। আর কি, মানে ব্যারিয়ার বেশি স্যার, এটা করা যাবে না ওটা করা যাবে না। দুই রকমের অর্থ আছে। একটা হলো শব্দগত, আর একটা অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স কনজারভেটিজম প্রিন্সিপাল নামে একটা প্রিন্সিপাল আছে অ্যাকাউন্টিং। তো ওটা হলো খরচের সাথে সম্পর্কিত। আর নর্মাল সোসাইটি আসপেক্টে মানে কনজারভেটিভ শব্দগত অর্থ আর একটা আছে। তো আমরা এখানে অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সের আসপেক্টের কথাই বলছি। তো শব্দগত অর্থ যেটা, ওইটা নিয়ে আমরা আলাপ করছি না। তো কনজারভেটিভ অ্যাপ্রোচ হলো যেখানে রিল্যাক্স থাকতে পছন্দ করে। রিল্যাক্স ইন এ সেন্স যে তুমি যখন লং টার্ম ফাইন্যান্স বেশি করবে, দেন ইউ আর রিল্যাক্স। You are relaxed because you do not need to think about future, think about the in contingency in future. তুমি 5 বছরের জন্য ফাইন্যান্স করে রাখলে, তাহলে ইউ আর রিল্যাক্সড বিকজ নো টেনশন টু ফাইন্যান্স ফার্দার। এই অ্যাপ্রোচকে বলা হয় কনজারভেটিভ অ্যাপ্রোচ, যারা রিস্ক নিতে চায় না রিগার্ডিং ফাইন্যান্সিং ইস্যুতে, যারা রিস্ক নিতে চায় না। পকেটে 5 টাকা থাকতেও তো অনেকে লোন করে না, যে 5 টাকা তো আছে, 5 টাকা শেষ হোক। এটা একটা অ্যাপ্রোচ
আর কনজারভেটিভ অ্যাপ্রোচ হলো 500 টাকা পকেটে আছে, তারপরে টেনশন যে টাকা তো শেষ হয়ে গেল, ফ্রেন্ডের কাছ থেকে আরো 1000 টাকা লোন নিয়ে রাখলো আগেই, 500 টাকা কিন্তু নিজের কাছে আছে, তারপরও টেনশন। বুঝছো? এটাই হলো কনজারভেটিভ অ্যাপ্রোচ। যারা কনজারভেটিভ অ্যাপ্রোচ ফলো করবে তারা কি করবে, তারা ক্যাশ বেশি দরকার হবে, তাদের বেশি হোল্ড করবে। তার মানে কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট এটা বেশি লাগবে। তার মানে তারা যে প্ল্যানটি করবে, ইনভেস্টমেন্ট তো লং টার্ম এবং শর্ট টার্ম ইনভেস্টমেন্টের রিস্ক বেশি, তাহলে তারা এদিকে যাবে না, সে তো রিস্ক নিতে চাচ্ছে না, তারা লং টার্ম ইনভেস্টমেন্ট বেশি করবে, কারণ লং টার্ম ইনভেস্টমেন্টের রিস্ক কম, 5 বছরে আর টেনশন নেই বা 2 বছরে আর টেনশন নেই। যারা কনজারভেটিভ অ্যাপ্রোচ ফলো করে, they will finance more from long-term sources and finance less in short-term sources. এটা মাথায় রাখবে। কনজারভেটিভ অ্যাপ্রোচের যে ফাইন্যান্সিয়াল ম্যানেজাররা ফলো করে এই অ্যাপ্রোচ, তারা কি করবে, লং টার্ম ফাইন্যান্সটা বেশি করবে এবং শর্ট টার্ম ফাইন্যান্স খুবই কম করবে। কেন? বিকজ শর্ট টার্ম ফাইন্যান্সিং এর রিস্ক বেশি, তারা এই রিস্কের মধ্যে নাই, তারা লং টার্ম ফাইন্যান্সকে প্রায়োরিটি দিবে, একসাথে বেশি ফাইন্যান্স করে রাখবে, আর কোনো টেনশন নাই বারবার টাকা পয়সা কোথায় পাবো, কার কাছ থেকে নিব, এইসব ঝামেলা নেই। বুঝছো? তার মানে প্রতিদিন বাবার কাছ থেকে প্রতিদিন 50 টাকা 100 টাকা নিয়ে চলা যায়, এটা হলো এক ধরনের অ্যাপ্রোচ। আর একটা হলো মাসে আমার 3000 টাকা 4000 টাকা দরকার, একসাথে নিয়ে রাখলাম, এটা আরেক ধরনের অ্যাপ্রোচ। কথা বুঝছো? তো কনজারভেটিভরা কি করবে, লং টার্ম ফাইন্যান্স বেশি করবে, শর্ট টার্ম ফাইন্যান্স কম করবে। কারণ কি? কারণ কি? রিস্ক বেশি, ওরা রিস্ক নিবে না। ইউ গট দি পয়েন্ট? বুঝে নাই কথা? এই শুনতে পাচ্ছ?